সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ফের বড় সাফল্য পেল ভারত। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন। লাল ফৌজকে ঠেকাতে চুক্তি আমেরিকা তাইওয়ানের। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রে প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। নোবেল পুরস্কারের জন্য মনোনীত মিয়ানমারের গণ আন্দোলন। ইয়েমেনের চোরাবালিতে সৌদি জোটের ক্রমবর্ধমান বিপর্যয়ের রহস্য। এবং উগ্র সমর্থকদের পক্ষে সাফাই গাইলেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ফের বড় সাফল্য পেল ভারত। একসঙ্গে অনেকগুলো লক্ষ্য ভেদ করতে পারে, স্বল্প পাল্লা ও দূরপাল্লাতেও তীব্র বেগে ছুটতে পারে এই মিসাইল। ভূমি থেকে একবার নিক্ষেপ করা হলে এর গতি রোধ করা প্রায় অসম্ভব ব্যাপার। আকাশসীমার সুরক্ষায় নতুন প্রজন্মের সারফেস টু এয়ার মিসাইলই দরকার ছিল ভারতীয় বাহিনীর। সেই চাহিদা মেটাতে এলো আকাশ এনজি। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে দেশীয় সংস্থার কাছেই এমন মিসাইল তৈরির বরাত দিয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা বা ডিআরডিও। ভারত ডায়নামিক্স ও ডিআরডিওর তৈরি আকাশ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণে বড় সাফল্য এসেছে। জয়সলমীর জেলার পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জ থেকে তীরবেগে ছুটে গিয়ে লক্ষ্যে আঘাত করেছে এই ক্ষেপণাস্ত্র। ডিআরডিও জানাচ্ছে 40 কিলোমিটার পাল্লায় নিক্ষেপ করা হয়েছে এই এয়ার মিসাইলটিকে। প্রয়োজনে নতুন প্রজন্মের আকাশ ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো সম্ভব। আকাশ এনজি হলো মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল। ভূমি থেকে আকাশে নির্ভুল নিশানায় লক্ষ্য ভেদ করতে পারে এই ক্ষেপণাস্ত্র। ডিআরডিওর তত্ত্বাবধানে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারত ডায়নামিক্স লিমিটেড। তবে এই ক্ষেপণাস্ত্র তৈরিতে সহযোগিতা করেছে ভারত ইলেকট্রনিক্স, টাটা পাওয়ার স্ট্র্যাটেজিক ইঞ্জিনিয়ারিং ডিভিশন এবং লারসেন অ্যান্ড টার্বো। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা যতটা তার চেয়েও বেশি দূরে ছুটে গিয়ে এয়ারক্রাফটকে টার্গেট করতে পারে। সর্বাধিক 70 কিলোমিটার অবধি নিশানায় আঘাত করতে পারে আকাশ। এই মিসাইল সিস্টেমে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে মাল্টিফাংশনাল রাডার সিস্টেম। বহুদূর থেকেও শত্রু সেনার এয়ারক্রাফটের সন্ধান পেতে পারে। দিনে ও রাতে আবহাওয়ার যে কোনো পরিস্থিতিতে কাজ করতে পারে। আকাশ ক্ষেপণাস্ত্রের ওজন 720 কিলোগ্রাম। সুপারসোনিক বেগে ছুটতে পারে এই মিসাইল। এতে আছে র্যামজেট রকেট প্রোপালসন সিস্টেম। এই র্যামজেট টেকনোলজি নিয়ে গবেষণা করছে দেশের প্রতিরক্ষা সংস্থাগুলি। মিসাইলের গতি বহুগুণে বাড়াতে হলে এই প্রযুক্তি দরকার। রকেটের মোটরকে দ্রুত চালনা করা যেতে পারে। আকাশ মিসাইলের অনেকগুলো ভ্যারিয়ান্ট আছে। 2019 সালে আকাশ 1S ভ্যারিয়ান্টের সফল নিক্ষেপ করেছিল ডিআরডিও। পরবর্তী ভ্যারিয়ান্ট হলো আকাশ মার্ক 2। এটি দূরপাল্লার মিসাইল, ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা যায়। আকাশ ক্ষেপণাস্ত্র এই মুহূর্তে ভারতের আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি এখন একটি পুরোদস্তুর আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশপথে ধেয়ে আসা অনেক বড়সড় আক্রমণকেই রুখে দিতে সক্ষম আকাশ। একসঙ্গে 64টি টার্গেটে নিশানা করতে পারে এই মিসাইল। যে কোনো আধুনিক ফাইটার এয়ারক্রাফট, ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইলের আক্রমণ রুখে দিতে পারে আকাশ ক্ষেপণাস্ত্র। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন। ঠান্ডা লড়াইয়ের পরবর্তী সময়ে সামরিক শক্তির সমীকরণ পাল্টে দিয়ে দ্রুত উত্থান ঘটছে চীনের। আর চীনের আগ্রাসনে এশিয়া মহাদেশে ক্ষমতার বর্তমান ভরকেন্দ্র রীতিমতো বদলে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে কমিউনিস্ট দেশটির কার্যকলাপ নজরে রেখে নয়া চুক্তিতে সই করেছে আমেরিকা ও তাইওয়ান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, সমুদ্রে চীনা নৌবহরের আগ্রাসী কার্যকলাপের কথা মাথায় রেখে চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকা ও জাপানের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে। তাইওয়ানে আমেরিকার ডিফ্যাক্টো দূতাবাস আমেরিকান ইনস্টিটিউট থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মৌ উপকূলরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা,
তথ্যের আদান প্রদান ও কৌশলগত সহযোগিতার বিষয়টি রয়েছে। এ বিষয়ে তাইওয়ানের প্রিমিয়ার সু সেং চেং জানান, গত জানুয়ারি মাসে নিজেদের উপকূলরক্ষী বাহিনীর জন্য একটি নতুন আইন প্রণয়ন করে চীন। ওই আইনে ভিনদেশের অনুপ্রবেশকারী জাহাজ ও নৌকার উপর হামলা চালানোর স্বাধীনতা দেওয়া হয় চীনা উপকূলরক্ষীদের। ফলে তারা আরও আগ্রাসী হয়ে উঠেছে। তাই ওই অঞ্চলে স্থিতি অবস্থা বজায় রাখতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বছর চীনের উপর চাপ বাড়িয়ে তাইওয়ানকে মিসাইল দেওয়ার কথা ঘোষণা করে আমেরিকা। সেবার 100টি হারপুন ক্ষেপণাস্ত্র বা কোস্টাল ডিফেন্স সিস্টেম বিক্রির সিদ্ধান্তে সিলমোহর দেয় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই অস্ত্র চুক্তি যে চীনের উপর চাপ বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে আগস্টের 10 তারিখ চীনের আপত্তি উড়িয়ে তাইওয়ান সফরে গিয়েছিলেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার। তাইপে গিয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করে গণতান্ত্রিক তাইওয়ানের প্রতি ট্রাম্প প্রশাসনের জোরালো সমর্থন রয়েছে বলে জানান। সব মিলিয়ে চীন সামরিক পদক্ষেপ করলে তাইওয়ানকে সার্বিক সহযোগিতা করবে আমেরিকা বলেই মনে করছেন বিশ্লেষকরা। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রে প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। শত্রুর মোকাবিলা করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে উত্তর কোরিয়া। তাদের পরীক্ষা চালানো 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক ও নতুন ধরনের বলেও উল্লেখ করেছে পিয়ংইয়ং। যা নিয়ে যুক্তরাষ্ট্রসহ ওই অঞ্চলের দেশগুলোর তীব্র মাথাব্যথা সৃষ্টি হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আপাতত দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতেই মন দেবেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর গেল সপ্তাহে প্রথমবারের মতো 2টি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালায় কিম জং উন প্রশাসন। ক্ষেপণাস্ত্র 2টিকে অত্যাধুনিক ও নতুন ধরনের বলে জানিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া তাদের পরীক্ষাকে গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য বলে উল্লেখ করেছে। শুক্রবার এক বিবৃতিতে পিয়ংইয়ং জানায়, শত্রুর মোকাবিলা করতে সদা প্রস্তুত তাদের সেনারা। নতুন ধরনের কৌশলগত গাইডেড প্রজেক্টাইল মিসাইল 2টি 600 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রতিবেশী দেশ জাপানের ধারণারও বাইরে এর কার্যক্ষমতা। এগুলো 2.5 টনের মতো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। উত্তর কোরিয়ার এই পরীক্ষায় নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ আশপাশের দেশগুলো। মার্কিন পররাষ্ট্র দপ্তর যার নিন্দা জানিয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এখন তার কাছে গুরুত্বপূর্ণ হলো দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি। আর চীন জানিয়েছে, যদি কোনো সংকট মনে করা হয় তাহলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। নোবেল পুরস্কারের জন্য মনোনীত মিয়ানমারের গণ আন্দোলন। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধী গণ আন্দোলনকে। 2022 সালের শান্তিতে নোবেল পুরস্কার এই গণ আন্দোলনকে দেওয়া হবে। নরওয়ের ইউনিভার্সিটি অফ অসলোর সামাজিক বিজ্ঞানের অধ্যাপক ক্রিশ্চিয়ান স্টক সহ আরও 5 শিক্ষাবিদ এই মনোনয়ন দেন। মনোনয়ন প্রসঙ্গে স্টক বলেন, এই আন্দোলন ফেব্রুয়ারির 1 তারিখে ক্ষমতা গ্রহণকারী মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে শান্তি প্রক্রিয়ার এক উদাহরণ। তিনি বলেন, এই আন্দোলন মিয়ানমারের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ গণসংহতি যা প্রায় সহিংসতা ছাড়াই করা হচ্ছে। গণতন্ত্রপন্থী এই আন্দোলন বিশেষত সফল হলে তা মিয়ানমারের বাইরেও প্রভাব তৈরি করতে পারে এবং অন্য কোথাও অহিংস ও গণতন্ত্রপন্থী আন্দোলনকে অনুপ্রাণিত করতে পারে যখন গণতন্ত্র কর্তৃত্ববাদী শক্তির চাপে থাকবে। স্টক আরও বলেন, যা গুরুত্বপূর্ণ এবং আশার ঝলক দেখায় তা হলো সামরিক অভ্যুত্থানের প্রতিক্রিয়া হিসেবে যা শুরু হয়েছিল তা বার্মিজ সমাজের মধ্যে অনেকগুলো জায়গায় বিশেষত নৃগোষ্ঠীর এক বিস্তৃত জোটে পরিণত হয়েছে। নরওয়ে নোবেল কমিটি 31 জানুয়ারি পর্যন্ত মনোনয়ন গ্রহণ করে। তাই স্টকের এই মনোনয়ন আগামী বছরের পুরস্কারের জন্য বিবেচিত হবে। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন অফ পলিটিক্যাল প্রিজনার্স নামে মিয়ানমারের একটি পর্যবেক্ষক সংস্থার তথ্যমতে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত 320 জন মানুষকে হত্যা করা হয়েছে। এছাড়া আটক করা হয়েছে প্রায় 3000 জনকে। ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনের 6ষ্ঠ বর্ষপূর্তি হয়ে 7ম বছর শুরু হলো।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সবুজ সংকেতে সৌদি সরকার 2015 সালের 25 মার্চ এই যুদ্ধ শুরু করে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভবিষ্যৎবাণী করেছিলেন যে 15 দিনের মধ্যে গোটা ইয়েমেনে বিজয়ী হবে তার জোট, কিন্তু বাস্তবে এখনও সেই দিবাস্বপ্ন দুরাশায় থেকে গেছে। বরং দিনকে দিন ইয়েমেনে বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত হচ্ছে সৌদি জোট, এবং এমনকি চূড়ান্ত পরাজয়ও হয়তো অপেক্ষা করছে এই জোটের জন্য। ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা সৌদি অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের 26টি হামলা চালায়। ইয়েমেনের প্রতিরোধ যুদ্ধ এটা প্রমাণ করেছে যে বর্তমান যুগে শক্তি খাটিয়ে বা গায়ের জোরে কোনো স্বাধীন দেশকে দখল করা বা সেখানকার ক্ষমতার মসনদ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ইয়েমেনে সৌদি জোটের বিপর্যয়ের আরেকটি বড় কারণ হলো এই জোটের শরিক দেশগুলোর মধ্যে অনৈক্য ও লক্ষ্যের বিভিন্নতা। আরব আমিরাত অনেক ক্ষেত্রে সৌদি সরকারকে সহায়তা দিচ্ছে না, বরং দক্ষিণ ইয়েমেনে ও বন্দর এলাকাগুলোতে প্রভাব আর কর্তৃত্ব প্রতিষ্ঠাই আমিরাতের লক্ষ্য। সৌদি সরকার পলাতক ও গণধিকৃত মনসুর হাদি সরকারকে ইয়েমেনের ক্ষমতায় ফিরিয়ে আনতে গিয়ে এখন দেশটির চোরাবালিতে এমনভাবে আটকে গেছে যে রিয়াদ এখন না থাকতে পারছে, না ছাড়তে পারছে ইয়েমেনের মাটি। বিপর্যস্ত অবস্থায় যুদ্ধ শেষ করতে চাইলে সৌদিকে এখন অনেক বেশি ক্ষতির শিকার হতে হবে ও বেশি ছাড় দিতে হবে বলে সৌদি সরকার এখনই এই যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে না। অন্যদিকে সৌদি সরকার এখনও এই যুদ্ধ থেকে শিক্ষা নেয়নি বলে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের প্রধান সাইয়েদ আব্দুল মালিক হুতি মন্তব্য করেছেন। হুতিরা সম্প্রতি যুদ্ধবিরতির সৌদি প্রস্তাব নাকচ করে দিয়েছে। ইয়েমেনে দীর্ঘ এই যুদ্ধের কারণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ইহুদিবাদী ইসরায়েল, কারণ কয়েকটি মুসলিম দেশ পরস্পরের সঙ্গে সংঘাতে লিপ্ত থাকায় ইসরায়েল এসব দেশের দিক থেকে নিরাপদ থাকছে। ইসরায়েল শিশুঘাতক হিসেবে সবচেয়ে বেশি কুখ্যাতি অর্জন করলেও এখন সৌদি আরবও এই ক্ষেত্রে তার সমপর্যায়ে আসায় ইসরায়েলের এই অপরাধ কিছুটা ঢাকা পড়েছে। অন্যদিকে পাশ্চাত্যের শক্তিগুলো ব্যাপক পরিমাণে সৌদি জোটের কাছে অস্ত্র বিক্রি করে লাভবান হলেও তারাও মানবাধিকার লঙ্ঘনের শরিক হিসেবে বিশ্ববাসীর কাছে নিন্দিত হচ্ছে। ইয়েমেন ইস্যুতে জাতিসংঘের অনিরপেক্ষতা ও শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতাও নগ্নভাবে প্রকাশ হয়েছে, কিন্তু ইয়েমেনের দরিদ্র জনগণই সবচেয়ে বেশি হত্যাযোগ্য, ধ্বংসযোগ্য ও আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, যা এই শতকের সবচেয়ে বড় মানবীয় বিপর্যয়। ইয়েমেনে সৌদি জোটের নির্বিচার হামলায় হতাহত হয়েছে 43,000-এরও বেশি ইয়েমেনি নারী, পুরুষ ও শিশু। গৃহহারা হয়েছে প্রায় 40 লাখ ইয়েমেনি। দেশটিতে চলছে দুর্ভিক্ষ, ক্ষুধা ও অপুষ্টিতে প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে বহু শিশু। ইয়েমেনের অর্থনৈতিক অবকাঠামোর বেশিরভাগই এমনভাবে ধ্বংস হয়ে গেছে যে আগ্রাসন শেষ হলেও হাজার হাজার কোটি ডলার দরকার হবে এই সব ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে। মানবীয় বিপর্যয় ছাড়াও ইয়েমেনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা হবে এক বিশাল চ্যালেঞ্জ। উগ্র সমর্থকদের পক্ষে সাফাই গাইলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6 জানুয়ারির ক্যাপিটাল হিলে তাণ্ডবকারীদের পক্ষে সাফাই গিয়েছেন। ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট বলেছেন, দাঙ্গাকারীরা কোনো হুমকি ছিল না। এদিন উগ্র ট্রাম্প সমর্থকরা কংগ্রেস ভবনে ঢুকে হামলা করেন। আইন প্রণেতারা ওই সময় আনুষ্ঠানিকভাবে বাইডেনের জয়ের স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ফক্স নিউজের লোরা ইনগ্রাহামের সঙ্গে সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাপিটাল হিলে তার সমর্থকদের উপর নির্যাতন করেছে, যেখানে ওই দিন কিছুই হয়নি। তবে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন তার সমর্থকদের ক্যাপিটাল হিলে প্রবেশ করা উচিত হয়নি। এদিন ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে এক পুলিশ কর্মকর্তা সহ 5 জন নিহত হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প বলেন, তার সমর্থকরা ক্যাপিটাল হিলে গিয়ে পুলিশ ও নিরাপত্তা প্রহরীদের আলিঙ্গন ও চুম্বন করে। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সুসম্পর্ক রয়েছে। অসংখ্য মানুষ আন্দোলিত হয়েছিল, তারা ক্যাপিটাল হিলে গিয়ে আবার বের হয়ে এসেছিল। 6 জানুয়ারির তাণ্ডবের ঘটনায় 300-রও বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় অন্তত 100 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হতে পারে।
ঘটনার দিন ট্রাম্প সমর্থকরা হোয়াইট হাউসের বাইরে র্যালি করেন। র্যালিতে উপস্থিত হয়ে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের প্রতি নরকের মতো লড়াই করার আহ্বান জানান। এরপর তার উগ্র সমর্থকরা মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে তাণ্ডব চালায়। ট্রাম্প সমর্থকদের হামলা থেকে বাঁচতে আইন প্রণেতারা চেয়ার টেবিলের নিচে লুকান। ঘটনার এক সপ্তাহ পর হাউস অফ রিপ্রেজেন্টেটিভস সহিংসতা উস্কে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো অভিশংসন করেন। তবে সিনেটে রক্ষা পান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটে এই ঘটনায় ট্রাম্পকে খালাস দেয়। ফক্স নিউজের কাছে সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউচির সমালোচনা করেন। ট্রাম্প বলেন, ফ্রাঙ্কলি বলতে গেলে আমি ডাক্তার ফাউচির কথা শুনিনি। করোনা ভাইরাস শুরুর সময় ডাক্তার ফাউচি ট্রাম্পের অন্যতম প্রধান উপদেষ্টা ছিলেন, কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।